ভিওডি বাংলার বিশেষ আয়োজন ভিওডির রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান। আমরা সরাসরি যাব তার কাছে। স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন নিয়ে কথা হচ্ছে। আপনার মতে কোন নির্বাচনটি সবার আগে সবচেয়ে বেশি জরুরি? দেখুন, এইখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের আগে হওয়ার একটা ভালো দিক আছে, আবার একই সাথে খারাপ দিকও আছে। ভালো দিকটা যেটা, সেটা হচ্ছে আমরা সবসময় দেখেছি স্থানীয় সরকার নির্বাচন যখন হয়, স্থানীয় সরকার নির্বাচন সবসময় প্রশ্নবিদ্ধ হয়। কেন প্রশ্নবিদ্ধ হয়? একটি সরকার ক্ষমতায় থেকে তারপরে স্থানীয় সরকার নির্বাচন দেয়। তো আমি মনে করি যেই দাবিটা আসছে, এটার পিছনে মূল কারণটা হচ্ছে অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার, যেটাই বলা হোক, একটি নিরপেক্ষ সরকারের আওতায় যেভাবে জাতীয় নির্বাচন আমরা চাইতাম, একইভাবে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় তাহলে প্রশ্নবিদ্ধ হবে না। এই ধরনের দাবি থেকে অনেকগুলো দল বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। কিন্তু এই বিষয়টাও মনে রাখতে হবে, একটি স্থানীয় সরকার নির্বাচন যেটাতে বলা হচ্ছে প্রতীক থাকবে না, তার মানে হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, গণহত্যাকারীদের দোসর যারা রয়েছে, তারা কিন্তু প্রতীকীর নির্বাচনে খুব সহজেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যাবে। যেহেতু প্রতীকটা নৌকা না, আমরা যেটা বারবার বলি, যেই নৌকা ডুবে গিয়েছে সেই নৌকাকে আর উঠতে দিব না। অতএব স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে হয় তাহলে প্রতীকহীন এই নির্বাচনে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা সুযোগ পাবে। এটা হচ্ছে ক্ষতিকর দিক। দ্বিতীয়ত আমি যেটা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের যেরকম কন্ট্রোল প্রয়োজন দেশের উপরে, সেই কন্ট্রোলটা এই মুহূর্তে নাই। অতএব সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন যদি এখন দেওয়া হয় জাতীয় সরকার নির্বাচনের পূর্বে, তাহলে আশঙ্কা থেকেই যায় যে প্রচুর রক্তপাত হবে। সেটাও তো আমরা চাই না। অতএব এটা যেমন ভালো দিক আছে, ভালো দিকের চেয়ে খারাপ দিকটাও কিন্তু কোনো অংশে ফেলে দেওয়ার মতো নয়। অন্তর্বর্তী সরকার যদি জোরালোভাবে অবস্থান নিতে পারত, প্রশাসনকে যদি ঠিক করতে পারত, নিরাপত্তার ব্যবস্থা করতে পারত, তাহলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে যৌক্তিক হতো। কিন্তু যেহেতু সেটা হচ্ছে না, অতএব আমি আমার জায়গা থেকে মনে করি এই অবস্থায় জাতীয় সরকার নির্বাচনটা আগে হওয়া গুরুত্বপূর্ণ। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রস্তুতি কেমন? নির্বাচন বলতে আমি আশা করছি আপনি জাতীয় সরকার নির্বাচনের কথা বলছেন। এখন জাতীয় সরকার নির্বাচনের প্রস্তুতিটা তখনই মানুষ গ্রহণ করে যখন একটা নির্দিষ্ট তারিখ পাওয়া যায়, যেটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা বারবার বলছিলাম একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। তারা কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি। কখনো তারা বলছে ডিসেম্বর, কখনো বলছে আগামী বছরের জুলাইয়ের মধ্যে, আবারও নতুন করে শোনা যাচ্ছে যে ডিসেম্বরেই প্রস্তুতি চলছে। ডিসেম্বরের কবে? মানে 16ই ডিসেম্বর বিজয় দিবসে করব, নাকি প্রথম সপ্তাহে, নাকি শেষ সপ্তাহে? এই সুনির্দিষ্ট জিনিসটা জানার আগ পর্যন্ত প্রস্তুতি নেওয়াটাও কিন্তু খুব কঠিন ব্যাপার। তারপরেও যেহেতু একটি নির্বাচন হবেই, সেটা আগে হোক পরে হোক, প্রস্তুতি তো নিতেই হচ্ছে, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হচ্ছে। আপনারা জানেন আমরা যুগপৎ আন্দোলনে আমাদের বটবৃক্ষ, আমি বলবো যে যুগপৎ আন্দোলনে আমাদের যারা গার্জিয়ান ছিল, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, এবং আমরা যেটা আশা করছি সামনের জাতীয় নির্বাচনটা যুগপথে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম সকলে মিলে সম্মিলিতভাবে হবে, এটা আমাদের আশা। যদিও এখনও সুনির্দিষ্টভাবে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি বিএনপির সাথে, কিন্তু আমরা আশা করছি আমরা একসাথে একইভাবে যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছিলাম, নির্বাচনটাও একইভাবে অংশগ্রহণ করব। তো সেইটা মাথায় রেখে আমাদের নির্বাচনী জায়গা যেগুলো আছে, আমাদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, আমরা মূলত উত্তরবঙ্গ বেসড দল। পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, বগুড়াতে আমাদের সংগঠনটা ভালো অবস্থানে আছে। এই দিকে আমরা যশোর, চট্টগ্রাম, সিলেট নিয়ে কাজ করছি। এটা আসলে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করব বিএনপির সাথে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি, কিন্তু এই মুহূর্তে সাংগঠনিক কার্যকলাপ যেগুলো আছে সেগুলো বৃদ্ধি করার চেষ্টা করছি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আনুপাতিক হারে নির্বাচন কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? আনুপাতিক নির্বাচনের যে পদ্ধতিটা নিয়ে আলোচনা চলছে, এটা নিঃসন্দেহে একটা ভালো পদ্ধতি। কেন ভালো পদ্ধতি? কারণ হচ্ছে আনুপাতিক পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যাতে আপনি
কোনো স্বৈরাচার সৃষ্টি করতে পারবেন না। কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন একটা অবস্থান, কোনো দলের পক্ষে 70-80% ভোট পাওয়া সম্ভব না। এটা 40-42-45% হতে পারে। অতএব সরকার করতে গেলে কোয়ালিশন গভর্নমেন্ট হতে হবে। কেউ সংবিধান পরিবর্তন করতে পারবে না এবং স্বৈরাচারের নতুন করে সৃষ্টি হবে না। নিঃসন্দেহে এটা ভালো পদ্ধতি, কিন্তু আমাদের দেশের মানুষ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি চিন্তা করেন, এই পদ্ধতিটা সম্পর্কে এখনও আমরা শিক্ষিত না। এই পদ্ধতিটা বুঝিয়ে স্বল্প সময়ের মধ্যে এই দফাতেই এই পদ্ধতিতে নির্বাচন করাটা কঠিন হবে বলে আমি মনে করি। নিঃসন্দেহে আমাদের এই প্রক্রিয়াটি গ্রহণ করা প্রয়োজন, সিদ্ধান্ত এখন নেওয়া প্রয়োজন, কিন্তু এই দফার নির্বাচনটা এই পদ্ধতিতে করতে গেলে যারা ভোট দিবে তারা বুঝতেই পারবে না, তাদেরকে সুশিক্ষিত করতে হবে আগে এই পদ্ধতিটা কী। তো এটা শেখানো একটা সময়ের ব্যাপার। অতএব আমি মনে করি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে করা সম্ভব এবং হওয়া উচিত, কিন্তু এই দফা না, এর পরের থেকে শুরু করা উচিত, যাতে এই সময়ের মধ্যে আমরা ভোটারদেরকে সুশিক্ষিত করতে পারি পদ্ধতিটা কি, এই ব্যাপারটা নিয়ে। আপনার কাছে যদি এক কথাই জানতে চাই, সংস্কার নাকি নির্বাচন? না, দেখুন, সংস্কার একটা বিষয় যেটা চলমান প্রক্রিয়া। কেয়ামতের আগ পর্যন্ত সংস্কার লাগবে। আমি যদি বাংলাদেশের 50 বছর পর্যালোচনা করি, তাহলে প্রকৃত সংস্কারের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, এবং পরবর্তীতে আমরা সংস্কার দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে। এখন বাস্তবতা হচ্ছে, কেউ কেউ আমার কথা ভুল বুঝতে পারে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেই সংস্কার হয়েছিল, সেই সংস্কার যদি আমরা এখন করতে চাই, এটা বাস্তবসম্মত হবে না। কারণ যুগের চাহিদায় ওই সংস্কারটা এই মুহূর্তে ব্যাকডেটেড হয়ে গেছে। আমাদের প্রয়োজন বর্তমান সংস্কার। এই সময়ে যে আমরা যে সংস্কারটা করব, এই সংস্কারটা আগামী 10 বছর পর যে কার্যকরী হবে না, তখনও কিন্তু সংস্কার করতে হবে। অর্থাৎ কেয়ামতের আগ পর্যন্ত আপনাকে পর্যায়ক্রমে যুগের চাহিদা মিলিয়ে সংস্কার করে যেতে হবে। এখন আপনি যদি বলেন পূর্ণাঙ্গ সংস্কার করে আমি নির্বাচন দিব, তাহলে কেয়ামত হয়ে যাবে, নির্বাচন আর হবে না। অথবা আমি যেটা মনে করি, সংস্কার এবং নির্বাচন দুটি একে অপরের সাথে এক পথে চলা প্রয়োজন। এবং সবাই যেটা বলতে চাচ্ছে যে প্রস্তুতিতে সংস্কার এবং নির্বাচন দুটোর প্রস্তুতি একসাথে চলা উচিত। আমি দুটোর সাথে আরও একটা পয়েন্ট অ্যাড করতে চাই আপনার মাধ্যমে, আপনার দর্শকদের মাধ্যমে। আমি মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত 3টি কাজ একই সাথে চালানো। প্রথমটি হচ্ছে সংস্কার, দ্বিতীয়টি হচ্ছে নির্বাচনের প্রস্তুতি, এবং তৃতীয়টি হচ্ছে গণহত্যাকারীদের বিচার। অর্থাৎ সংস্কার, নির্বাচন এবং বিচার, এই 3টা একই সাথে চলতে হবে। একটা করে আরেকটা করব, এত সময় এই দেশ জাতির হাতে এই মুহূর্তে নাই। আপনার দৃষ্টিকোণ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, সেটি কতটুকু দৃশ্যমান, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সফল বা ব্যর্থ এরকম কোনো ফ্রেমের মধ্যে ফেলতে চান কি না? আমরা সর্বপ্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে, এই সরকারটা হচ্ছে আমাদের সরকার। আমাদের সবার সর্বসম্মতিক্রমে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা চাই না এই সরকারটা ব্যর্থ হোক, কারণ এই সরকার ব্যর্থ হয়ে যাওয়া মানে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাওয়া, এই হাজারো শহীদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাওয়া, আহত যারা হয়েছে গণ অভ্যুত্থানে তাদের এই পঙ্গুত্ব, এটাকেও তখন আপনার কাছে নিঃস্ব মনে হবে, এবং এই জনগণ মনে করবে কিসের আশায় নেমেছিলাম। অথবা আমরা চাই না এই সরকার ব্যর্থ, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকারের কার্যক্রমের গতিটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, কচ্ছপ গতি। যেই গতিতে কার্যক্রম করার কথা ছিল, সেটা কিন্তু এই সরকার এখনও করে উঠতে পারে নাই। দৃশ্যত কোনো পরিবর্তন আমরা 6 মাস পার হয়ে গেলেও দেখতে পারি নাই। বিচারের ক্ষেত্রেও দেখতে পারি নাই। আওয়ামী যারা বসে রয়েছেন প্রশাসনের বিভিন্ন জায়গায়, সেটা পরিবর্তনের ক্ষেত্রেও আমরা দেখতে পারি নাই। এবং যেটা বলা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে 6টা সংস্কার কমিশন করা হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, রিপোর্ট নিয়ে পর্যালোচনা চলছে, কিন্তু দৃশ্যত আমরা কী পেলাম হচ্ছে ভ্যাট বৃদ্ধি হলো, ট্যাক্স বৃদ্ধি হয়ে গেল। দৃশ্যত কী পেলাম, প্রশাসনের বিভিন্ন বাহিনীর পোশাকের রং পরিবর্তন হবে। আমরা তো রং পরিবর্তনের সংস্কার আশা করি না, আমরা প্রশাসনকে ঢেলে সাজানোর কথা বলেছিলাম। সেটা না করে যদি আমি মনে করি যে আমি লাল পরতাম এখন গোলাপি পরব, আগে হলুদ বাসে চলতাম এখন গোলাপি বাসে চলবো, সংস্কার হয়ে গেল, এটাকে কোনো সংস্কার বলে দেশের জনগণ মানতে চায় না। দেশের সাধারণ মানুষ যেটা চায়, 3 বেলা ঠিকমতো খাওয়া দাওয়া করতে চায়, তারা চায় নিরাপত্তা। এই নিরাপত্তার জায়গাটাতেও তো সরকার চরমভাবে ব্যর্থ।
মব জাস্টিসের কালচার যেটা চলে এসেছে, এবং এটাকে তারা থামাতে পারছে না, সক্রিয় ভূমিকা রাখতে পারছে না। অতএব আমি যেটা বলবো, দৃশ্যত কোনো সংস্কার এখনও দেশের জনগণ এই সুফলটা পায় নাই। তবে একই সাথে সাথে বলতে চাই, আমি আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে সংস্কারগুলো করার, পরিবর্তনটা করার, না হলে মানুষ হতাশ হয়ে যাবে। আমরা চাই না যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার আছে তা ব্যর্থ হোক, আমরা তাদের সফলতা কামনা করি। আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি না? আওয়ামী লীগের ইস্যুতে অবস্থান নতুন করে থাকার কিছু নেই। আমরা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা প্রথম থেকে যেটা বলে আসছি সেটা হচ্ছে, আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারীর দল, আওয়ামী লীগ হচ্ছে লুটেরার দল, আওয়ামী লীগ হচ্ছে ভোট চোরের দল। এটা যে শুধুমাত্র শেখ হাসিনার আমল তা না, এটা শেখ মুজিবের আমল থেকে শুরু হয়েছে, যারা বাকশাল গঠন করেছিল, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেরাও বিশ্বাস করে না যে তারা বাংলাদেশকে ওন করে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা ভারতের গোলামি করতে চায়, যারা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চায়, ভারতীয় আগ্রাসনকে এই দেশে স্ট্যাবলিশ করতে চায়। এই দেশের বেকার যে সকল যুবক রয়েছে তাদেরকে রেখে ভারতীয়দের চাকরি দিতে চায়, ভারতে অর্থ পাচার করতে চায়, লুটপাট করতে চায়। তারা আসলে ভারতের সেবাদাস হিসাবে এই দেশে কাজ করে, তারা বাংলাদেশকে নিজের দেশই মনে করে না। তা আমাদের অবস্থান সৃষ্টি লগ্ন থেকে 1980 সালের 6 এপ্রিল জাগপা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা যেটা বলে আসছি, এখনও সেটাই বলছি। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, তারা অপরাজনীতি করে, তারা গুম খুন হত্যার রাজনীতি করে এবং ভারতের পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশের রাজনীতি করে। অতএব আমরা চাই না বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চলুক। অতএব আমরা সবসময় দাবি জানিয়েছি, এখনও জানাই, যে আওয়ামী লীগকে চিরতরে তাদের অপরাজনীতির দায়ে নিষিদ্ধ করতে হবে। এবং 5ই আগস্ট আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের কবর রচিত হয়েছে, এবং আমরা সেই কবর থেকে তাদেরকে আবারও এই গুমখুম আয়না ঘরের যে রাজনীতি তারা করতে চায়, এই অপরাজনীতি দেখতে চাই না। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি না? আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতি করার জন্য 2 পায়ে না 1 পায়ে দাঁড়িয়ে আছে। কারণ আওয়ামী লীগের কাছে এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের হাতে যেই পরিমাণ রিজার্ভ ফান্ড রয়েছে, তার চেয়ে বেশি অবৈধ অর্থ তাদের কাছে আছে। আমাদের প্রশাসনে যেই পরিমাণ বৈধ অস্ত্র আছে দেশ রক্ষার জন্য, তার চেয়ে বেশি অবৈধ অস্ত্র তাদের কাছে আছে। অতএব তারা সেই অর্থের জোরে, অস্ত্রের জোরে বাংলাদেশে আবারও অপরাজনীতি করতে চাইবে। 5ই আগস্টের পর গুজব চলছে, অর্থ দিয়ে বিভিন্ন জায়গা কেনাকাটার কাজ চলছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, ষড়যন্ত্র তো চলছেই, এবং তাদের রক্ষাকারী ভারত তাদের সাথে রয়েছে। অতএব তারা করতে চাইবে। আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে 5ই আগস্টের পূর্বে যে ঐক্য ছিল সেই ঐক্যটাকে ধারণ করা এবং ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের অপরাজনীতির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো। প্রশাসনে এখনও আওয়ামী দোসররা রয়েছে, এমন কিন্তু অভিযোগ বিভিন্ন মাধ্যম থেকে করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের মতামত কি? আমরা সর্বপ্রথম যেটা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছিলাম সেটা হচ্ছে রোডম্যাপ ঘোষণা করুন। দ্বিতীয় যেটা দাবি করেছিলাম গণহত্যাকারীদের বিচার করুন। তৃতীয় দাবি করেছিলাম প্রশাসনকে ঢেলে সাজান। কারণ বিগত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে প্রত্যেকটা জায়গায় তাদের নিজেদের দলীয়করণ করেছে, এটাকে আপনি যতক্ষণ ঢেলে সাজাতে না পারবেন ততক্ষণ কোনো নির্বাচনও সফল হবে না, সংস্কারও সফল হবে না, কোনো কার্যক্রম সফল হবে না। এই গণহত্যাকারীর দোসররা সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটি জায়গায় বসে রয়েছে এবং তারাই কিন্তু মূল সমস্যা সৃষ্টি করছে। অতএব তাদেরকে যতক্ষণ পর্যন্ত সরানো না হবে ততক্ষণ নতুন বাংলাদেশ আমরা পাবো না। এই 6 মাস চলে গেছে, আমরা দৃশ্যত কিছু দেখতে পাইনি। তবে আমি আশা করছি আর বিলম্ব না করে অন্তর্বর্তী সরকার এখন থেকে সিরিয়াস হবে, যাতে পরবর্তী 6 মাসের মধ্যে আমরা সব জায়গায় ঢেলে সাজাতে পারি। আওয়ামী লীগ পুনর্বাসনে সবচেয়ে বেশি কে বা কারা ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ পুনর্বাসনে আমি এটা আসলে একটু অন্যভাবে বলতে চাই, আমরা সবাই দায়ী। আমরা প্রত্যেকটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল এটার জন্য দায়ী। আমি স্পেসিফিক্যালি বলবো না যে বিএনপির দায়, আমি বলবো না এটা জামাতের দায়, আমি বলবো এটা আমাদের সবার দায়। এটার পিছনে জাগপারও দায় আছে। প্রত্যেকটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল আমরা যারা 5ই আগস্টের আগে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ, শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছিলাম, সেই ঐক্যটা এখন আর নেই। ঐক্যটা চুরমার হয়ে গেছে। বড় দলের বড় নেতারা এটা স্বীকার করতে চায় না মিডিয়ার সামনে,
আমি একটি ছোট দলে আছি, আমি একজন ছোট মানুষ, আমি নিঃসংকোচে বলতে চাই 5ই আগস্টের পূর্বের ঐক্য বিনষ্ট হয়ে গেছে। এই বিনষ্ট সুযোগটা আওয়ামী লীগ পাচ্ছে। আমি সরাসরি বলবো না আওয়ামী লীগের কোন নেতাকে কোন দল রক্ষা করছে অর্থের বিনিময়ে বা সাহায্যের বিনিময়ে বা অন্য কোনো উপায়। প্রথমেই তো গলদ আছে, আমাদের ঐক্য নেই। আমরা সেই ঐক্যবদ্ধ রাজনীতির জায়গায় নাই, আমাদের ঐক্যটা ভেঙে গেছে এবং আমাদের নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। আপনি যখনই গ্যাপ ক্রিয়েট করবেন, ওই গ্যাপের ভিতর কে ঢুকবে? ওই গ্যাপের ভিতরে অপরাজনীতিকারী আওয়ামী লীগ ঢুকবে এবং ভারতীয় ঢুকবে। অতএব আমি মনে করি আওয়ামী লীগ এখন পর্যন্ত যে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, যদিও তারা গুজবের উপর ভিত্তি করে চলছে, অনলাইন লিগে পরিণত হয়েছে, কিন্তু যেটুকুই করছে এই সাহসটা তারা পেয়েছে কারণ আমাদের ঐক্যটা নষ্ট হয়ে গেছে। অতএব আমরা দায়ী। নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, অনেকে বলছেন যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং ছাত্রদের যে রাজনৈতিক দলটি হচ্ছে সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? দুটো প্রশ্ন করেছেন আপনি। ছাত্রদের রাজনৈতিক দল গঠন আমি খুব পজিটিভলি দেখি। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, যিনি সুস্থ, পাগল না, উন্মাদ না, অথবা শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ না, বাংলাদেশের যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের যার পূর্ণাঙ্গ বয়স হয়েছে তার রাজনীতি করার অধিকার আছে, তার নতুন দল করার অধিকার আছে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই সকল ছাত্ররা যদি একটি রাজনৈতিক দল করতে চায়, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি তারা দায়িত্ব নিতে চায় দেখে, দেশকে ভালোবাসে দেখেই দল করতে চাচ্ছে, তাদেরকে আমি ওয়েলকাম জানাই। কিন্তু একই সাথে সাথে বলতে চাই, রাজনীতিটা আসলে জনগণের জন্য। আপনারা ক্ষমতায় বসে যদি রাজনৈতিক দল সৃষ্টি করেন, ঘোষণা করেন, সেটা আসলে আপনাদের জন্যই একসময় বুমেরাং এবং বিব্রতকর হবে। আপনারা যদি রাজনৈতিক দল করতে চান তাহলে ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসেন। আমরা স্লোগান দিতাম রাজপথে, ক্ষমতা না জনতা, জনতা জনতা। তা আপনারা যদি জনতার জন্য রাজনীতি করতে চান, জনগণের জন্য করতে চান, মানুষের ভাগ্য উন্নয়নে করতে চান, দেশের জন্য করতে চান, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য করতে চান, তাহলে ক্ষমতার কাতারটা ছেড়ে জনতার কাতারে এসে রাজনৈতিক দল গঠন করেন। আমি আমার জায়গা থেকে আপনাদের অভিনন্দন জানাবো, বুকে জড়িয়ে নিব। আমি মনে করবো আরেকটা নতুন রাজনৈতিক দল আসছে যে দেশের জন্য কাজ করবে। কিন্তু ক্ষমতায় থেকে যদি আপনি রাজনীতি করতে চান তাহলে মানুষ বলবে আপনারা একটি কিংস পার্টি বানিয়েছেন এবং এই ক্ষমতা যারা রয়েছে তারা ওইখান থেকে নির্বাচনকে, এটা কিন্তু বিতর্কিত একটা নির্বাচন হয়ে যাবে। অতএব তারা রাজনৈতিক দল করুক, আমি সাধুবাদ জানাই, কিন্তু ক্ষমতায় থেকে নয়, জনতার পাশে থেকে। এটাই আমার চাওয়া। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. শেষ যে বিষয়টি জানতে চাইবো যে অনেকেই 1/11 আশঙ্কা করছে, আপনারও কি সেরকম কোনো কিছু মনে হয় কি না? না, দেখুন, আশঙ্কা তো অনেক রকমেরই হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিন্তু এরকম আশঙ্কা অনেকগুলো সৃষ্টি হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন শেখ হাসিনা যাওয়ার পরে কিন্তু একটি প্রতি বিপ্লবের প্রচেষ্টা করা হয়েছিল, জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল। তো 1/11 তাদের কাছে এখনও দগদগ একটা ঘা, যেখানেও গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। -2 ফর্মুলা নিয়ে কাজ করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিরতরে রাজনীতি থেকে বিদায় করার পরিকল্পনা করা হয়েছিল। তো সেই জায়গাটাতে তো আবার এখন আওয়ামী লীগ যদি দেখে যে আমার আর অপরাজনীতি করার সুযোগ নাই, বাকিদেরও করতে দিব না, আমি যেটা বারবার বলি, তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে এবং অবৈধ অস্ত্র রয়েছে। এই কালো টাকার অস্ত্রের ঝনঝনা নিতে তারা তো চাইবেই, আমি যদি করতে না পারি বাকিদেরও করতে দিব না। তো এই ষড়যন্ত্রে তারা লিপ্ত থাকবে, এই ষড়যন্ত্রের লিপ্ত থাকবে। কিন্তু সেই সুযোগটা যাতে সৃষ্টি না হয়, এই কারণে আমাদের অনেক কিছু করার আছে। অতএব আশঙ্কা রয়েছে, কিন্তু সেই আশঙ্কা যাতে বাস্তবে রূপ না নেয়, এই কারণে আমাদেরকে সেটা প্রতিহত করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে।